স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বার্গি ও সিলদার নিয়ে। ঠিক আছে, বার্গি কি বা সিলদার কি তা নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা এসকেবিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, বার্গি কি ও সিলদার কি, এক্ষেত্রে বলা যায় যে মারাঠা সম্রাট শিবাজি ছিলেন একজন অত্যন্ত দক্ষ ও যোগ্য শাসক। ঠিক আছে, এবং তারই এই যোগ্যতা ও দক্ষতার এক অন্যতম নিদর্শন হলো তার এই বার্গি ও সিলদার। ঠিক আছে, অর্থাৎ তার সামরিক বাহিনীর এক অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তো দেখো, এই ক্ষেত্রে বলা যায় যে শিবাজির প্রতিভার এক অন্যতম নিদর্শন হলো তার সামরিক সংগঠন। ঠিক আছে, তো তিনি কেবলমাত্র একজন শাসকই ছিলেন না, তার পাশাপাশি তিনি একজন সংগঠকও ছিলেন। তো তিনি এক শক্তিশালী সুনিয়ন্ত্রিত সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। ঠিক আছে, যা তার প্রতিভার এক অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। তো দেখো, বলা হয়েছে যে শিবাজি বাল্যকাল থেকেই সামরিক বাহিনীর কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক আছে, তো এর ফলে বাল্যকাল থেকে সামরিক বাহিনীর কার্যকলাপের সাথে যুক্ত হওয়ায় তার কিন্তু সামরিক বাহিনী সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল বা অভিজ্ঞতা ছিল। ঠিক আছে, তো বাস্তব অভিজ্ঞতা, তার এই যে বাস্তব অভিজ্ঞতা সামরিক বাহিনী সম্পর্কে বা সামরিক বাহিনীর কার্যকলাপ সম্পর্কে, তার এই বাস্তব অভিজ্ঞতা এবং প্রয়োজনের ভিত্তিতে তৎকালীন সময়ের প্রয়োজনের উপর ভিত্তি করে তিনি এক সংগঠিত ও সুনিয়ন্ত্রিত, ঠিক আছে, এখানে ও সুনিয়ন্ত্রিত হবে, ও সুনিয়ন্ত্রিত সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তো শিবাজির অশ্বারোহী বাহিনীর উপর নির্ভর করে তার সামরিক বাহিনী তিনি গড়ে তুলেছিলেন। তো তিনি কি করেছিলেন, তার যে বাস্তব অভিজ্ঞতা সামরিক বাহিনীর কার্যকলাপ সম্পর্কে, তার বাস্তব অভিজ্ঞতা এবং তৎকালীন সময়ের প্রয়োজন, এই দুটোর উপর ভিত্তি করে তিনি এক অতি সুনিয়ন্ত্রিত ও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন। ঠিক আছে, তো তার এই যে সামরিক বাহিনী, তিনি এই যে সুনিয়ন্ত্রিত ও শক্তিশালী সামরিক বাহিনী গড়ে তুলেছিলেন, এই সামরিক বাহিনীর প্রধান অংশই ছিল কি অশ্বারোহী বাহিনী। ঠিক আছে, বা বলা যায় যে তার যে সামরিক বাহিনী তা গড়ে উঠেছিল অশ্বারোহী বাহিনীর ওপরে ভিত্তি করে বা নির্ভর করে। ঠিক আছে, তো তার এই যে অশ্বারোহী বাহিনী বা সামরিক বাহিনী, ঠিক আছে, তো এই সামরিক বাহিনীতে দু ধরনের সেনা থাকতো। কয় ধরনের সেনা থাকতো? দু ধরনের। এই দু ধরনের সেনা কারা কারা? প্রথমতম হলো পাগা আর কি বার্গি। ঠিক আছে, এক ধরনের সেনা। আরেক ধরনের সেনারা ছিল সিলদার। ঠিক আছে, এক ধরনের সেনাদের নাম কি পাগা ও বার্গি, এবং আরেক ধরনের হলো কি সিলদার। এবারে আমরা আলোচনা করব পাগা বলে কারা বিবেচিত হতো বা বার্গি বলে কারা বিবেচিত হতো। ঠিক আছে, তো পাগা ও বার্গি কাদের বলা হতো? তো পাগা বা বার্গিরা ছিল স্থায়ী সামরিক সেনা। ঠিক আছে, স্থায়ী সামরিক সেনা। বার্গিরা রাজকোষ থেকে নিয়মিত বেতন পেত এবং সেনা নিবাসে বসবাস করতো। যুদ্ধের সাজ সরঞ্জাম ঘোড়া প্রভৃতি সরকার থেকে তাদেরকে দেওয়া হতো। পাগা বা বার্গিরা বলা যায় যে সরকারি সেনা। ঠিক আছে, যারা স্থায়ী ছিল। ঠিক আছে, তারা স্থায়ী ছিল এবং তাদের কি হতো, তারা সেনা নিবাসে বসবাস করার সুযোগ পেত এবং সরকার থেকেই তাদেরকে কি দেওয়া হতো, যুদ্ধের যে সাজ সরঞ্জাম ঘোড়া প্রভৃতি সরকারি তাদেরকে যোগান দিত। ঠিক আছে, এবং এরা কি সরকারি রাজকোষ থেকে নিয়মিত বেতনও পেত। ঠিক আছে, তো পার্গি বা বার্গি বলা যায় যে সরকারি সেনা, তারা রাজকোষ থেকে বেতন পেত, তারা সেনানিবাসে থাকার সুযোগও পেত এবং যুদ্ধের প্রয়োজনীয় যে সাজ সরঞ্জাম ঘোড়া সমস্ত কিছু সরকার থেকেই তাদেরকে দেওয়া হতো এবং তারা ছিল স্থায়ী। ঠিক আছে, এবং আরেক ধরনের সেনা কি বলে বিবেচিত হতো? তারা সিলদার বলে বিবেচিত হতো। তো সিলদার বলে কারা বিবেচিত হতো? এক্ষেত্রে বলা যায় যে সিলদার ছিল অস্থায়ী ভাড়াটে সৈন্য। ঠিক আছে, তো শিবাজির যুদ্ধের সময়ে প্রয়োজন অনুসারে এদের নিয়োগ করতেন এবং কাজ অনুযায়ী এদেরকে বেতন দিতেন। সিলদারদের যুদ্ধের সাজ সরঞ্জাম ঘোড়া প্রভৃতি নিজেদের
ক্রয় করতে হতো। তো সিলদার বলে যে আরেক ধরনের সেনারা বিবেচিত হতো, তারা ছিল অস্থায়ী ভাড়াটে সৈন্য। তো রাজারা অস্থায়ী ভাড়াটে সৈন্য কখন কখন হলো যে নিয়োগ করতো, যখন যুদ্ধের সময় প্রয়োজন দেখা দিত। তো শিবাজিও তার যখন যুদ্ধ হতো বা তিনি যখন যুদ্ধ করতে যেতেন, তার যখন প্রয়োজন হতো, তখন তিনিও ভাড়াটে সৈন্য নিয়োগ করতেন। তো তার এই ভাড়াটে সৈন্যরা কি বলে বিবেচিত হতো, বা তার যে অশ্বারোহী বাহিনী, তার অশ্বারোহী বাহিনীতে যে ভাড়াটে সৈন্যরা থাকতো তারা সিলদার বলে বিবেচিত হতো। ঠিক আছে, তো এই সিলদারদের সেনানিবাসে থাকার কোনো অধিকার ছিল না, বা তারা কোনো সুযোগ সুবিধা পেত না, এবং যুদ্ধের সাজ সরঞ্জাম এদেরকে সরকার থেকে হলো যোগান দেওয়া হতো না, বরং এদেরকে নিজেদেরই সেই সমস্ত ব্যবস্থা করতে হতো। ঠিক আছে, যুদ্ধের সাজ সরঞ্জাম ঘোড়া তাদেরকে নিজেদেরই ক্রয় করতে হতো। এছাড়া বলা যায় যে এদের সময় বা যুদ্ধের সময় প্রয়োজন অনুসারে তো নিয়োগ করা হতো, এবং কাজ অনুযায়ী তাদেরকে কি করা হতো, বেতন দেওয়া হতো। অর্থাৎ বলা যায় যে পাগা বা বার্গিরা হলো সরকারি স্থায়ী হলো যে সেনা, এবং সিলদাররা হলো অস্থায়ী ভাড়াটে সৈন্য। ঠিক আছে, তো এই দু ধরনের সেনা নিয়ে শিবাজির যে অশ্বারোহী বাহিনী, সেই অশ্বারোহী বাহিনী গড়ে উঠেছিল। যে অশ্বারোহী বাহিনী হলো তার সামরিক বাহিনীর প্রধান অংশ, বা তার যে সামরিক বাহিনী এই অশ্বারোহী বাহিনীর উপর নির্ভর করেই কিন্তু গড়ে উঠেছিল। তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার পাগা বা বার্গি বা সিলদার কারা তা নিয়ে আলোচনা। তো ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি, যে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা আছে সেটা রাখা হচ্ছে কেবলমাত্র 599 রুপিস। তো আজকে আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।